প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আমি আমার নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আর করোনা ভাইরাসের এই বৈশ্বিক পরিস্থিতিতে তোমরা ঘরেই অবস্থান করবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। আর আমাদের নিয়মিত এই অনলাইন ক্লাসগুলি উপভোগ করবে। এই জন্য আমি আমার ঢাকা কলেজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি, যেন আমরা এই ক্লাসগুলি তোমাদের ঠিক সময়ে উপস্থাপন করতে পারি এবং তোমাদের এই সংকটকালীন সময়ে কিছুটা হলেও যেন উপকার হয়, সেই প্রচেষ্টায় আমি সুব্রত কুমার দাস, লেকচারার, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের আজকে মাইকোলজির উপর ক্লাস নিব। আশা করি তোমরা আজকে এই ক্লাসটি উপভোগ করবে এবং তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো সেক্ষেত্রে আমাকে টেক্সট করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। আজকে আমার মাইকোলজির ফাইটোপথোরা স্পেসিসের তৃতীয় ক্লাস। এই ক্লাসে গত ক্লাসে আমরা ফাইটোপথোরার রিপ্রোডাকশনস পড়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম ফাইটোপথোরা তিনটি পদ্ধতিতে জনন ক্রিয়া সম্পন্ন করে। একটি হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশনস, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেই পদ্ধতিগুলি আমরা ইতোপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা লাইফ সাইকেল বা জীবন চক্র সম্পর্কে আলোচনা করব। এই জীবন চক্রের মধ্যেই তোমরা অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল যে রিপ্রোডাকশনস রয়েছে সেটা খুবই সুন্দরভাবে বুঝতে পারবে, এটা আশা রাখি। তো আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে চিত্রটি অঙ্কন করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে সময় কম লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি জনন ক্রিয়া এখানে রয়েছে। বাম সাইডে এটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস, এখানে রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশনস। তো তোমরা নিশ্চয় জানো ফাইটোপথোরা তার স্টোমাটার মধ্য দিয়ে একটি বায়বীয় হাইফি তৈরি করে, যা মাইসিলিয়াম থেকে একটি হাইফি তৈরি হয়। সেই সূত্রাকার হাইফিকে বলা হয় স্পোরাঞ্জিওফোর বা কনেডিওফোর। স্পোরাঞ্জিওফোর, সেই স্পোরাঞ্জিওফোরের মাথায় এরকম গোলাকৃতির বা মাকু আকৃতির এক ধরনের অঙ্গ তৈরি হয়। সেই অঙ্গের নাম আমরা বলেছিলাম স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া, এই স্পোরাঞ্জিওফোরের পাশে উৎপন্ন হয়। সেটিও বলেছিলাম এর সংখ্যা প্রায় 9 থেকে 10, 9টি অথবা 10টি এরকম স্পোরাঞ্জিয়া তৈরি করে থাকে। তোমাদের আরো একটি বিষয় বলেছিলাম, এই ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ। এই স্পোরাঞ্জিওফোরের মধ্যে স্পোরাঞ্জিয়া উৎপন্ন হলো। সেই স্পোরাঞ্জিয়ার মধ্যে অসংখ্য নিউক্লিয়াস সহ ঘন সাইটোপ্লাজম বিদ্যমান। তাহলে আমি দিয়ে দিচ্ছি ঘন সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস। পরিণত হলে এই স্পোরাঞ্জিয়াগুলি স্পোরাঞ্জিওফোর হতে আলাদা হয়ে যায়, অর্থাৎ ঝরে পড়ে। এরপরে যখন তাপমাত্রা কম, নিম্ন তাপমাত্রা যেটা 10 থেকে
15 ডিগ্রি সেলসিয়াস। সেই 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিম্ন উচ্চ আর্দ্রতা 91 থেকে 100% আর্দ্রতায় এই স্পোরাঞ্জিয়া ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াস ঘন সাইটোপ্লাজম সহ একটি পদ্ধতিতে বিভক্ত হয়, অর্থাৎ ক্লিভেজ পদ্ধতিতে বিভক্ত হয়। প্রতিটি নিউক্লিয়াস এইভাবে ঘন সাইটোপ্লাজম সহ একটি নিউক্লিয়াস সহ বিভক্ত হয়। একে বলা হয় ক্লিভেজ পদ্ধতি। এই পদ্ধতিতে বিভক্ত হওয়ার পরে আমরা জানি স্পোরাঞ্জিয়ামের মাথার অংশটি কম পুরু এবং স্বচ্ছ থাকে। সেই অংশকে বলা হয় প্যাপিলা। সেই অংশকে বলা হয় প্যাপিলা। এই প্যাপিলার অংশটি ভেঙে যায়। ভেঙে স্পোরাঞ্জিয়ার ভিতরে যে ঘন নিউক্লিয়াস যুক্ত ঘন সাইটোপ্লাজম যুক্ত নিউক্লিয়াস রয়েছে সেটি পরিণত হয়ে একটি জোস্পোর তৈরি করে। এটি একটি জোস্পোর। এই জোস্পোরটির আকৃতি কিডনি শেপড এবং এই কিডনি শেপটের মধ্য থেকে খাঁজ হতে দুটি ফ্লাজেলা তৈরি হয়। একটি ফ্লাজেলাকে বলেছিলাম আমরা টিনশেল, যার গায়ে এরকম একটু লুম থাকে, সেটা সামনের দিকে থাকে। আর একটি ফ্লাজেলা সেটা ফ্লুইড প্লাস। তাহলে দুই ধরনের ফ্লাজেলা এখানে রয়েছে। এই ধরনের ফ্লাজেলার মাধ্যমে জোস্পোরগুলি এক স্থান হতে অন্য স্থানে চলাচল করতে পারে। যখন পরিবেশে বৃষ্টি বা শিশির কণার সাহায্যে এই জোস্পোরগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যখনই এই জোস্পোরগুলি পোষক দেহের সংস্পর্শে আসে তখনই এই জোস্পোরের যে ফ্লাজেলা রয়েছে সেই ফ্লাজেলাটা ত্যাগ করে। ফ্লাজেলা ত্যাগ করে গোলাকৃতির একটি আকার ধারণ করে। তাহলে এই জোস্পোরের গোলাকৃতির আকার ধারণ করলে এর একটি নাম হয়, তাকে বলবো আমরা সিস্ট দশা। এই সিস্ট দশায় কোষের ভিতরে যে অন্যান্য খাদ্যদ্রব্য যেমন লিপিড কণা সেগুলি সঞ্চিত অবস্থায় থাকে। অচিরেই এই সিস্টের সুপ্তাবস্থা বিলুপ্ত হয়। সুপ্তাবস্থা যখন বিলুপ্ত হয়ে যায় তখন এই সিস্ট একটি ক্ষুদ্র নলের মতো সৃষ্টি করে, অর্থাৎ এই সিস্টের মধ্যে একটি নিষেক নল বা জাম টিউব তৈরি হয়। জাম টিউব তৈরি হয়। এই জাম টিউবটি তখন আবার বৃদ্ধি পেয়ে পরিণত মাইসেলিয়াম তৈরি করে থাকে, অর্থাৎ ছত্রাক মাইসেলিয়াম তৈরি করে থাকে। এই মাইসেলিয়ামটি হচ্ছে সিনোসাইটিক ব্রাঞ্চিং মাইসেলিয়াম, অর্থাৎ শাখান্বিত সিনোসাইটিক মাইসেলিয়াম। আবার যখন পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কম আর্দ্রতা, তখন এই জোস্পোরাঞ্জিয়ামটি পুরোটাই একটি কনিডিয়ার মতো আচরণ করে, অর্থাৎ তখন এটি কনিডিয়া তৈরি করে। এই কনিডিয়ার আবার অঙ্কুরোদ্গমের মাধ্যমে আবার জাম টিউব তৈরি করে সরাসরি এটি নতুন আরেকটি
মাইসেলিয়াম তৈরি করতে পারে। এইভাবে এরা বারবার পোষক দেহের মধ্যে আক্রমণ করে। এটি আবার এটি স্টোমাটা, পোষক দেহকে আক্রমণ করে, আবার জুস স্পোরাঞ্জিওফোর তৈরি করে, জুস স্পোরাঞ্জিয়াম তৈরি করে, স্পোরাঞ্জিয়ামের ভিতরে জুসপোর তৈরি হয়, সেই জুসপোর সিস্ট থেকে জার্ম টিউব তৈরি করে, আবার মাইসেলিয়াম, অথবা তাপমাত্রা যদি বেড়ে যায় সেই জুসপোরাঞ্জিয়া কনেডিয়া তৈরি করে, কনেডিয়া থেকে সরাসরি মাইসেলিয়াম তৈরি হয়। এইভাবে যে জনন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে, এই ধরনের জনন ক্রিয়াকে বলা হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস, অর্থাৎ এটা পুরোটাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনস, যেহেতু আমি এটার ফাইটোথোরাল লাইফ স্টাডি লাইফ সাইকেল দেখানোর চেষ্টা করছি, সেই জন্য সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুটি একসাথে সম্পূর্ণ হয়ে থাকবে। এই যে মাইসেলিয়াম তৈরি হলো, সেই মাইসেলিয়াম থেকে দুটি জননাঙ্গ তৈরি হয়। আমরা আগেই জানি এটি একটি সিনোসাইটিক মাইসেলিয়াম এবং ব্রাঞ্চিং মাইসেলিয়াম, কিন্তু যখন জনন কোষ তৈরি হবে সেই মাইসেলিয়ামের হাইফির অগ্রভাগে প্রস্থপ্রাচীর সৃষ্টি হবে। এই ছত্রাক দুই ধরনের হয়ে থাকে, একটি হোমোথ্যালিক আর একটি হেটারোথ্যালিক, অর্থাৎ সহবাসী এবং ভিন্নবাসী। আমরা আলোচনা করছি ফাইটোপথোরা ইনফেস্টেন্স নিয়ে। ফাইটোপথোরা ইনফেস্টেন্স সেক্সুয়াল রিপ্রোডাকশনস আমি বলেছিলাম এটি একটি ভিন্নবাসী ছত্রাক। তাই এই মাইসেলিয়ামের একটি শাখা হতে পুং জননাঙ্গ তৈরি হবে, যাকে বলা হয় অ্যানথেরিডিয়াম, একটি অ্যানথেরিডিয়াম। এবং আরেকটি শাখা হতে স্ত্রী জননাঙ্গ তৈরি হবে, সেই স্ত্রী জননাঙ্গকে বলা হয় ওগোনিয়াম। এ মিন্স অ্যানথেরিডিয়াম এবং ও মিন্স ওগোনিয়াম। তাহলে এই অ্যানথেরিডিয়াম পুংজননাঙ্গ এবং ওগোনিয়াম স্ত্রী জননাঙ্গ উভয়ই দুটি পৃথক শাখা থেকে উৎপন্ন হবে এবং এরা অসংখ্য নিউক্লিয়াস যুক্ত হবে। এই বহু নিউক্লিয়াস যুক্ত হয়, কিন্তু জনন ক্রিয়া যখন সম্পূর্ণ হয় তার ঠিক আগের মুহূর্তেই বহু নিউক্লিয়াস যুক্ত অ্যানথেরিডিয়াম একটি নিউক্লিয়াস যুক্ত হবে এবং ওগোনিয়ামের বহু নিউক্লিয়াস যুক্ত পেরিপ্লাজম, এই অংশটি হচ্ছে পেরিপ্লাজম, এবং ভিতরে এক নিউক্লিয়াস বিশিষ্ট ওস্ফিয়ার তৈরি হবে। এই অবস্থায় এই অ্যানথেরিডিয়াম এর নিউক্লিয়াস এবং ওগোনিয়ামের নিউক্লিয়াসের মধ্যে মিওসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়, অর্থাৎ এরা মিওসিস প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে। এই মিওসিস প্রক্রিয়া সম্পূর্ণ হলে অ্যানথেরিডিয়াম থেকে একটি জার্ম টিউব তৈরি হবে বা ফার্টিলাইজেশন টিউব তৈরি হবে। সেই ফার্টিলাইজেশন টিউবের মাধ্যমে অ্যানথেরিডিয়াম হতে পুং নিউক্লিয়াস বা পুং গ্যামেট ওগোনিয়ামের ভিতরে প্রবেশ করবে। তোমরা গত ক্লাসে আমাকে বলেছ ফার্টিলাইজেশন টিউব কি। ফার্টিলাইজেশন টিউব হচ্ছে জনন ক্রিয়ার সময় পুং নিউক্লিয়াস যখন একটি ক্ষুদ্র নলের মাধ্যমে নল সৃষ্টি করে এবং পুং নিউক্লিয়াস বা পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের দিকে ধাবিত করে, তার জন্য যে ক্ষুদ্র নল সেই নলকে বলা হয়
ফার্টিলাইজেশন টিউব। ওই এই যে দেখতে পাচ্ছি ক্ষুদ্র একটি নল, এই নলের মাধ্যমে পুং নিউক্লিয়াস অ্যান্থেরিডিয়াম থেকে ওগোনিয়ামের মধ্যে প্রবেশ করবে। আমরা আরো জানি এই ফাইটোপথোরার সেক্সুয়াল রিপ্রোডাকশন সাধারণত ওগ্যামাস প্রকৃতির, অর্থাৎ এদের ওগ্যামাস প্রকৃতির হচ্ছে এদের যৌন জনন প্রক্রিয়া, এবং এটি গ্যামেটিয়ানজিয়াল মেথডে, অর্থাৎ দুটি গ্যামেটের সংস্পর্শের মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তো মিওসিস হয়ে যাওয়ার পরে অ্যান্থেরিডিয়াম থেকে পুং নিউক্লিয়াস ফার্টিলাইজেশন টিউবের মাধ্যমে স্ত্রী জননাঙ্গ অর্থাৎ ওগোনিয়ামের ভিতরে প্রবেশ করবে। এক্ষেত্রে প্রবেশ করার সময় অ্যান্থেরিডিয়ামের ভিতরে যে প্রোটোপ্লাস্ট এবং ওগোনিয়ামের যে প্রোটোপ্লাস্ট, এইগুলি মিলেমিশে একাকার হয়ে যাবে। এইকে বলা হয় প্লাজমোগ্যামি। এই প্লাজমোগ্যামি অবস্থায় যখন উভয় নিউক্লিয়াস ওগোনিয়ামের মধ্যে অবস্থান করে, তখন দেখা যায় যে ওগোনিয়ামের নিউক্লিয়াস এবং অ্যান্থেরিডিয়ামের নিউক্লিয়াস, এই লাল যে নিউক্লিয়াসটি দিয়েছি সেটা অ্যান্থেরিডিয়ামের নিউক্লিয়াস, এই দুটি নিউক্লিয়াস তখনও পরস্পরের সাথে একত্র হয় না, অর্থাৎ নিউক্লিয়াসটি তখন N+N এই ডিপ্লয়েড অবস্থায় অবস্থান করে। অর্থাৎ মিওসিস সম্পূর্ণ হয়েছে, প্লাজমোগ্যামি সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র ক্যারিওগ্যামি বা নিউক্লিয়াসের মিলন কিছুটা বিলম্বিত হচ্ছে। এরপর পরই ওগোনিয়ামের নিউক্লিয়াস এবং অ্যান্থেরিডিয়ামের নিউক্লিয়াস একত্রে মিলিত হবে। তখন যে দশা তৈরি হয় সেই দশাকে বলা হয় ওস্পোর। তাহলে এখানে টুয়াইসেন, এই অংশটির নাম হচ্ছে ওস্পোর। গত ক্লাসে বলেছি ওস্ফিয়ার এবং ওস্পোর কাকে বলে। ওস্পোর হচ্ছে যখন দুটি নিউক্লিয়াস ফার্টিলাইজেশন করে, তাকে বলা হয় ওস্পোর। আর ওস্ফিয়ার হচ্ছে যখন স্ত্রী জননাঙ্গটি বা নিউক্লিয়াসটি ফার্টিলাইজেশনের জন্য প্রস্তুত থাকে, ম্যাচিউর থাকে, সেই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় ওস্ফিয়ার। তাহলে ওস্ফিয়ার এবং ওস্পোরের পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। কিছু সময় পরেই এই ওস্ফিয়ার তার ফার্টিলাইজেশন বা অঙ্কুরোদ্গম ক্রিয়া সম্পূর্ণ করে। অঙ্কুরোদ্গম ক্রিয়া সম্পূর্ণ করে এর মাথায় গদাকৃতির একটি জুস্পোরাঞ্জিয়াম তৈরি করে। গদাকৃতির জুস্পোরাঞ্জিয়াম তৈরি করে। এই জুস্পোরাঞ্জিয়ামের মধ্যে অসংখ্য ডিপ্লয়েড নিউক্লিয়াস অবস্থান করবে। এবার অনুকূল পরিবেশে এই জুস্পোরাঞ্জিয়ামের প্রাচীরটি ভেঙে যাবে। জুস্পোরাঞ্জিয়ামের প্রাচীর ভেঙে প্রত্যেকটি নিউক্লিয়াস ঘন সাইটোপ্লাজম সমৃদ্ধ হয়ে আলাদা আলাদা জুস্পোর তৈরি করবে। তাহলে এই হচ্ছে জুস্পোর। এই জুস্পোরেও আমরা দুটি ফ্লাজেলা দেখতে পাচ্ছি। একটি ফ্লাজেলাকে বলবো আমরা আগের মতোই 3 শেল, আর একটি ফ্লাজেলা হুইপ প্লাস। এটিও দেখতেও কিডনি শেপ এবং খাঁজ থেকে এই দুটি ফ্লাজেলা তৈরি হয়ে থাকে। এই জুস্পোর
আবার পরবর্তীতে অঙ্কুরোদ্গমের মাধ্যমে মাইসেলিয়াম তৈরি করে। সেই মাইসেলিয়াম আবার পোষক কোষকে আক্রমণ করবে, জনন অযৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করতে পারে, অথবা সেই জোজপোর আবার মাইসেলিয়াম থেকে আবার যৌন জনন ক্রিয়াও সম্পূর্ণ করতে পারে। তাহলে এটি একটি সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন। লাইফ সাইকেল অফ ফাইটোথোরা। তাহলে এটি হচ্ছে ফাইটোথোরার লাইফ সাইকেল বা জীবন চক্র। আশা করি তোমরা দেখতে পাবে। এবার আমরা ফাইটোথোরার সিস্টেমেটিক পজিশনটি দেখব। তোমরা একটু দেখে নাও। এবার আমরা ফাইটোথোরার সিস্টেমেটিক পজিশনটি আলোচনা করব। বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস ও মিমস 1979। বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস 1979 একটি সিস্টেমেটিক পজিশন দান করান। তিনি কিংডম, মাইসিটি, ডিভিশন, মাস্টিগো, মাইকোটা, সাব ডিভিশন, ডিপ্লো, মাস্টিগো, মাইকোটিনা, ক্লাস। তোমরা নিশ্চয় জানো ফাইটোথোরা কোন ক্লাসের। এটি হচ্ছে ওমাইসিটিস। ওমাইসিটিস ক্লাস। ক্লাসের পরে হায়ার র্যাঙ্কটি হচ্ছে অর্ডার। অর্ডার হচ্ছে প্যারোনোস প্লুরালিস। ফ্যামিলি পাইথিয়েসি এবং জেনাস ফাইটোথোরা। এই হচ্ছে বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস এবং মিমস এর অনুসারে ফাইটোথোরা জেনাসের একটি সিস্টেমেটিক পজিশন। তাহলে আমরা ফাইটোথোরাকে কিভাবে চিনতে পারি? সমস্ত ভেজিটেটিভ স্ট্রাকচার, সেক্সুয়াল রিপ্রোডাকশনস, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস আমরা আলোচনা হয়েছে। তাহলে তোমরা ইজিলি ফাইটোথোরার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি জানতে পারবে। প্রথমে আমি বলে নিব এর সেল স্ট্রাকচার কীরকম। তাহলে ফাইটোথোরার সেল স্ট্রাকচার শনাক্তকারী বৈশিষ্ট্য 1 নম্বর সেল স্ট্রাকচার।
এটি অবশ্যই থ্যালয়েড। থ্যালয়েড হবে, ইউক্যারিওটিক হবে, ব্রাঞ্চিং সিনোসাইটিক মাইসেলিয়াম, ব্রাঞ্চিং সিনোসাইটিক মাইসেলিয়াম, এইগুলি হচ্ছে ফাইটোপথোরার শনাক্তকারী বৈশিষ্ট্য সেল স্ট্রাকচারে। এরপরে যদি আমরা জোস্পোরের দিকে যাই তাহলে লক্ষ্য করব এই জোস্পোরটি হবে অনেকটা এইরকম, যাকে বলেছিলাম কিডনি শেপড, দুটি ফ্লাজেলা যুক্ত, যাকে বলা হয় বাইফ্লাজেলেটেড, এবং এটি খাদের মাঝখান থেকে উৎপন্ন হবে এবং এই গৌণ জোস্পোরটি মোটাইল অর্থাৎ চলাচলে সক্ষম হবে। এবার আমরা লক্ষ্য করেছি যে যখন জোস্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়া হতে এই জোস্পোর নির্গত হয় তখন শুধু প্যাপিলার অংশটুকু ভেঙে যায়, সরাসরি জোস্পোর নির্গত হয়ে থাকে। এখানে কোনো আলাদা ধরনের থলি দেখতে পাই না, আলাদা ধরনের থলি কোনো ছত্রাকে রয়েছে এরকম থলি থাকে, যাকে বলা হয় ভেসিকল। এক্ষেত্রে ফাইটোপথোরার ক্ষেত্রে এই ধরনের কোনো থলি নাই। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্পোরাঞ্জিয়া ভেসিকল তৈরি করে না। আরেকটি বৈশিষ্ট্যে যাব, এর জনন অঙ্গ রিপ্রোডাকশনসের ক্ষেত্রে যাব। যেহেতু এটি একটি সিনোসাইটিক ব্রাঞ্চিং মাইসেলিয়াম, কিন্তু জনন অঙ্গ তৈরি হবে, সেই জনন অঙ্গ, স্ত্রী জনন অঙ্গকে বলা হয় অ্যান্থেরিয়াম, পুং জনন অঙ্গকে বলা হয় ওগোনিয়াম। এদের জনন পদ্ধতি ওগ্যামাস প্রকৃতির এবং গ্যামেটেনজিয়াল কন্ট্রাক্টের মাধ্যমে এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আর এই ফাইটোপথোরার যে স্পোরাঞ্জিওফোর তৈরি হয়ে থাকে, সেই স্পোরাঞ্জিওফোর মোস্ট লাইকলি হাইফি। এই স্পোরাঞ্জিওফোরটি হাইফির মতো। এই হচ্ছে ফাইটোপথোরার শনাক্তকারী বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু এই বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আমরা সাধারণত ফাইটোপথোরাকে চিহ্নিত করতে পারি। তো এইভাবে তোমরা ফাইটোপথোরা সম্পূর্ণ আলোচনা করা হলো, তোমরা ঠিক মতো বাসায় দেখে নিবে। আজকে আমি আরেকটি জেনাস নিয়ে আলোচনা করব। সেই জেনাসটি হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এল বিউগো। এল বিউগো হচ্ছে অ্যালবোজিনেসি গোত্রের একমাত্র জেনাস। অ্যালবোজিনেসি গোত্রের একমাত্র জেনাস হচ্ছে এই এল বিউগো। বিজ্ঞানী ওয়েবস্টার এর 2007 এর মত অনুসারে এই জেনাসের প্রায় 40 to 50 স্পেসিস বিদ্যমান। বিজ্ঞানী ওয়েবস্টার 2007 তিনি একটি মত প্রকাশ করেন যে এল বিউগো জেনাসের 40 to 50 স্পেসিস রয়েছে। এই
অ্যালবিগো এটি একটি সপুষ্পক উদ্ভিদের উপর বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ এরা অবলিগেট প্যারাসাইট। এরা অবলিগেট প্যারাসাইট, বাধ্যতামূলক পরজীবী। এই অ্যালবিগো সপুষ্পক উদ্ভিদের বায়বীয় যে অংশ রয়েছে, উদ্ভিদের বায়বীয় অংশ পাতা অথবা কাণ্ড, এই পাতা অথবা কাণ্ডের মধ্যে আক্রমণ করে এক ধরনের রোগ সৃষ্টি করে থাকে, তাকে বলা হয় হোয়াইট রাস্ট। হোয়াইট রাস্ট বা হোয়াইট ব্লিস্টার। সাদা মরিচা রোগ বা হোয়াইট রাস্ট বা হোয়াইট ব্লিস্টার রোগ সৃষ্টি করে থাকে। এরা কিভাবে আক্রমণ করে? এরা সাধারণত উদ্ভিদের বায়বীয় অঙ্গ পাতা বা কাণ্ডে আক্রমণ করে স্বচ্ছ, মসৃণ এবং উঁচু নিচু দাগের সৃষ্টি করে এবং এগুলো অনেকটাই পাউডারের মতো সাদা দেখা যায়। সেই জন্য এই রোগকে বলা হয় হোয়াইট রাস্ট বা হোয়াইট ব্লিস্টার ডিজিজ। উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন অ্যালবিগো ক্যান্ডিডা। অ্যালবিগো ক্যান্ডিডা যে স্পেসিসটি রয়েছে সেটি সরিষাগুত্র ব্র্যাসিক্যাসি। ব্র্যাসিক্যাসি গোত্রের উদ্ভিদের উপর আক্রমণ করে এবং এরা হোয়াইট রাস্ট বা হোয়াইট ব্লিস্টার রোগ সৃষ্টি করে থাকে। আবারও বলি, এই অ্যালবিগো জিনাসটি সাধারণত উদ্ভিদের বায়বীয় অংশে আক্রমণ করে থাকে। এবার আমরা এই অ্যালবিগোর সোমাটিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সোমাটিক স্ট্রাকচার। সোমাটিক স্ট্রাকচার বা দৈহিক গঠন। অ্যালবিগো সেই ফাইটোথোরার মতোই শাখান্বিত সিনোসাইটিক মাইসেলিয়াম সৃষ্টি করে থাকে। শাখান্বিত সিনোসাইটিক মাইসেলিয়াম তৈরি করে থাকে। এই শাখান্বিত সিনোসাইটিক মাইসেলিয়াম হোস্ট সেল বা পোষক কোষের অন্তঃকোষীয় যে অবকাশ, সেই অন্তঃকোষীয় অবকাশের মধ্যে অবস্থান করে। যদি আমরা দেখি, এগুলি হচ্ছে পোষক কোষ আর এখানে রয়েছে অন্তঃকোষীয় অবকাশ। সেই অন্তঃকোষীয় যে স্থান, সেই অন্তঃকোষীয় স্থানে এইভাবে মাইসেলিয়ামটি অবস্থান করবে। এই মাইসেলিয়ামের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মাইসেলিয়াম হতে ক্ষুদ্র বোতামের ন্যায় ক্ষুদ্র বোতামের ন্যায় এক ধরনের গোলাকৃতির চ্যাপ্টা সরু বৃন্তযুক্ত অঙ্গের সৃষ্টি করে। সেই অঙ্গকে বলা হয় হস্টোরিয়া।
আর এটি হচ্ছে পোষক কোষের এপিডার্মিস। এপিডার্মিস, এগুলি হস্টেরিয়া, এগুলি পোষক কোষ। পোষক কোষের অন্তঃকোষীয় যে অবকাশ বা ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানের মধ্যে সরু বৃন্তযুক্ত চ্যাপ্টা গোলাকৃতির এক ধরনের অঙ্গ তৈরি করে থাকে, সেই অঙ্গকে বলা হয় হস্টেরিয়া। বলে রাখা ভালো, এই হস্টেরিয়ার মাধ্যমে এই অ্যালবিগো পোষক কোষ হতে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য শোষণ করে থাকে। এই অ্যালবিগো যে হস্টেরিয়া রয়েছে, সেই হস্টেরিয়ার ভিতরে যে ঝিল্লি, সেই ঝিল্লিটি বিভিন্নভাবে ভাঁজ থাকে, একটি ভাঁজের সৃষ্টি করে থাকে অন্তঃঝিল্লি, সেই ভাঁজকে বলা হয় লুমাজুম। তাহলে হস্টেরিয়ার অন্তঃঝিল্লি যে একটি ভাঁজ তৈরি করে থাকে, সেই ভাঁজকে বলা হয়ে থাকে লুমাজুম। এবার এই যে হস্টেরিয়া সরুবৃন্তযুক্ত, বিজ্ঞানী ওয়েবস্টার 2007-এ একটি পরিমাণ দেখেছেন। এই সরুবৃন্তের ব্যাস সাধারণত 4 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবং তিনি আরো বলেন, এই হস্টেরিয়ার ভিতরে বিভিন্ন ধরনের উপাদান থাকে। যেমন এই হস্টেরিয়ার ভিতরে অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লিপিড কণা অবস্থান করে। হস্টেরিয়ার ভিতরে অসংখ্য মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লিপিড কণা অবস্থান করে, কিন্তু এইখানে কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস অ্যাবসেন্ট। এসব কথা বিজ্ঞানী ওয়েবস্টার 2007-এ উপস্থাপন করেছেন। এই হচ্ছে অ্যালবিগোর সোমাটিক স্ট্রাকচার বা দৈহিক গঠন। এটি কি এখানে সিনোসাইটিক মাইসিলিয়াম রয়েছে, যা অন্তঃকোষীয় অবকাশে অবস্থান করবে। সেখান থেকে ক্ষুদ্র বৃন্তযুক্ত, সরু বৃন্তযুক্ত গোলাকার ভূতাবিন্যাস চ্যাপ্টা হস্টেরিয়া তৈরি করবে। সেই হস্টেরিয়ার ভিতরের প্রাচীর ভাঁজযুক্ত থাকে, যাকে বলি আমরা লুমাজুম। এটি পোষক কোষ হতে খাদ্যদ্রব্য শোষণ করে নেবে এবং এর ভিতরে বিভিন্ন ধরনের উপাদান, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লিপিড কণা থাকবে। কখনোই কোনো অবস্থাতেই নিউক্লিয়াস থাকে না। এসব কথা বলেন বিজ্ঞানী ওয়েবস্টার 2007। ওকে, আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, প্লিজ নেক্সট ক্লাসে আগে আমাকে টেক্সট করবে, আমি রিভাইজ করার চেষ্টা করব। আর আগামী ক্লাসে আমরা রিপ্রোডাকশনস বা যৌন জনন এবং অযৌন জনন, এই দুটি পদ্ধতিতে জনন ক্রিয়া সম্পন্ন করে থাকে অ্যালবিগো। সেই জনন ক্রিয়া সম্পর্কে আলোচনা করব।
ওকে, তোমরা সবাই ভালো থাকো। আমাদের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং তোমাদের এই নিয়মিত অনলাইন ক্লাসগুলি নিতে পারি, এই শুভকামনায়। বাই।